নমস্কার, আমি রূপসী হালদার। আজকে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি অবরুদ্ধ নিশীথ, লেখনী তুলেছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 37। অন্তুর কাছে এই বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয়। সেদিন কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে। অন্তুর শানিত চিন্তাধারার কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল। হামচাকে কিছু বলে না, তুলি নিজের বাপকে কিছু বলে না। জয়কে বলে টেনে হিচ্ছে যেখানে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লেগেছে। পালিয়ে বিয়ে করেছে, সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা। তার উপর আবার হামজা, নিজেই জোয়ান তাগড়া পুরুষ, সে এই আধুনিক যুগের পুরুষ, তার ওপরে যে ফেরেস্তার মতো নৈতিকতা তার। সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখলে সীমান্তের নামে কেস হবে 10টা। তার উপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটুও বিভ্রান্ত নয়। তার হবু উকিল মাথাটা মোটে মানতে পারে না, আর না মেলাতে পারে। শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের ওপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন দোতলায় ব্যাকইয়ার্ডে খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন। দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখেনি। পরস্পরের সব কিছুই ভাগিদার যেন দুজনই, পাপ দুঃখ সুখ সব। হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন, আরমিন, আম্মা শুনছেন? জি মামা, কিছু দরকার? দুটো পান বানিয়ে আনতো আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন, তবুও চুন সুপারি জর্দা খড় সব দিয়ে দুটো পান বানিয়ে নিয়ে দিল। রান্নাঘরে রিমি খাচ্ছে। এই মেয়েটাকে অন্তুর কেমন জানি খুব ভালো লাগে। বলা বাহুল্য, অন্তুর বেশ খিটখিটে মেজাজের। কখনো কখনো তার মনের ভাব সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে নিজেকে ঘেন্না করে, কারোর প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণের কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তাও খুব বিষঢালা টাইপের, যে যেমন তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এই বাড়িতে সাধারণ বইয়ের মতো সারাদিন চারোদিকে সামলাতে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা একটু জট পাকানো। সব কাজ করছে, বইয়ের কর্তব্য পালন করছে চুপচাপ, কিন্তু যেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধহয় হামজার ওপর ক্ষিপ্ত রিমি, কিন্তু এখন বিষয়টা আরও জটিল লাগে। জয় বাড়িতে নেই, আছে 2 দিন। কী কাজে বেরিয়েছে, কোথায়? অন্তু সারাদিন এই বাড়িতেই টই টই করে ঘোরে। মনটা কী সব যেন বলে যায় তার। তার মধ্যে বেশি যে কথাটা বলে, এই বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে, যা তার খোলা চোখে ধরা পড়ছে না। তবে যা চোখে লাগছে সেসব দেখা যাবে। সেটাই বাকি। যেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগলো, কাজের মহিলাটা পিছে পিছে ঘুরছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য। সেসব দিয়ে একটা ধমক মেরেছে। না, না পেরে আপনি আছেন বলে ব্যাপারটা এমন নয় তো। আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে, আর কাজ তো কাজই হয়, সেগুলো করুন। অনেক কাজ রয়েছে। এই বাড়িতে নকশাটাই অদ্ভুত। অন্তুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সব ওই বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট সব থাকে। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাঁ দিকে পড়ে থাকা ঘর, ওটার পাশ দিয়ে দেওয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে, ওটাকে একটা চিকন বারান্দার মতো লাগে। বাইরে থেকে বোঝাই যায় না। দোতলাটা সাধারণ বাড়ির ভেতরটা বেশ বিকৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতে সরু বারান্দায় শেষ পর্যায়ে একটি কাঠের দরজা। সে কি কারুকার্য! এত ঝলমলে কারুকার্য দোতলার সদর দরজাতেও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এদিকে কি করছে? এদিকটা পরিষ্কার, এখানে ঝাড়ু দেবার কিচ্ছু নেই। অন্তুর পর্যবেক্ষণ দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকাচ্ছেন রিমি? কি লুকাচ্ছি? সেটা আপনি বলতে জানতে পারবো আমি? আপনি যখন এটা বুঝছেন যে লুকাচ্ছি, তখন এটা বোঝা উচিত যে কি লুকাচ্ছি। আমি জানি লুকাচ্ছি না। অন্তু মৃদু হেসে উত্তর দিল, এখানে আমি আবার আসবো, তাও আপনি জানেন। চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে। জয় আমিরের মতো কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসল। আপনি সাধারণ মেয়ে আরমিন,
হাত খালি আপনার, মেয়ে মানুষ আপনি। সাধারণভাবে বাচ্চার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন, নয়তো ফুরিয়ে যাবেন। চিরজীবী হতে পারবো কিসে? সেটা তো হওয়া যায় না। তাহলে আর দীর্ঘজীবী কী বা করবে আমাকে? আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হবে। তো কেননা আজই মরি, কিছু করে মরি। শোনেননি, কাল করবে তো আজ, আজ করবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিত, তো তো তা আজই হোক, আজ তো এখনই। রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকেছিল, বলেছিল জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পড়লো বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। কুড়িগ্রামে সেই জমি সাফ করতে গিয়ে অন্তুর চাচাতো ভাইয়ের বেশ ঘা লাগাতে হয়েছিল। যে স্থানীয় মস্তান টেনে এনেছিল তাদের সঙ্গে একচোট ঝামেলা করতে হলো। ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গিয়েছিল, তবুও শেষ অবধি রেজিস্ট্রি হলো। 4 কাঠার বেশ জমি, পজিশন ভালো, তবু অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। লাখ 20 টাকার মতো এসেছে। অন্তু জানে জয় বিয়ে করে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে, কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি, বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজলে দিনাজপুর পৌঁছতে। পলাশ এই সময়ে হোটেলে থাকে, টিপটাপ 6তলা হোটেল অ্যাপার্টমেন্ট। জয়কে দেখে পলাশ হাসলো। ভালো? জয় মুখ কুচকে বলল, আপনার কি অবস্থা? গন্ধ লাগতেছে নাকি? কি বালের পারফিউম মারেন গায়ে? এয়ার ফেয়ার মারেন নাকি বালডা? পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে। থাকবে এইখানে? চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চ্যাংগায় ঋণ শোধ করতে আইছি। পলাশ হো হো করে হাসলো। তুইও শেষ পর্যন্ত? শ্যাহ, বেটা ছেলে মানুষের জীবনটা এইরম, শান্তি নাই রে, খুব বেদনা। ভাই, নাটক কম করেন না তো, আর কথায় কথায় হাসবেন না। জানি করে আসতেছি, কিছু সহ্য হচ্ছে না গায়ে। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করছস জয়, তবু আমি কিছু বলি নাই। এইটা আমার ভালোবাসা না, স্বার্থ। আমি আপনার কাছে আসি, এটা আমার স্বার্থ। আপনি এত কিছুর পরেও সব কিছু ভুলে চুপ থাকেন, এটা আপনার স্বার্থ, ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না, কামের কথায় আসি। পলাশ ঘি দুলিয়ে, সরি এটা গা হবে হয়তো, ভুল লেখা আছে, গা দুলিয়ে হেসে মাথা নাড়ল। আসি। সেদিন আমার সম্বন্ধীর বাড়ি গেছিলেন আবার? যাওয়াটা কি অস্বাভাবিক? সেদিন তোর বউ বড় মুখ সময় নিয়ে আমার কাছে সময় চাইছিল, তবুও এতগুলো দিন চুপ করে আছি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। গিয়ে কি করেছেন? তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠল ততক্ষণে পলাশের চাহনি। জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়াবহ হাসি। সে হাসিতে কি যে হিংস্রতা খেলে যায়। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল। স্ন্যাক্স হবে এটা, স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই, কিন্তু গয়না ফেরত দিতে পারবো না। তার বদলে তুই টাকা কেটে রাখ, গয়না খরচা হয়ে গেছে। আরমিনের ভাবির গয়না, ওইগুলো দেন। আমি কথা দিচ্ছি নিজের হাতে আপনার টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আরমিনের ভাবির মায়ের বাড়ির, টাকা পাবেন, টাকা নেন। পলাশ গম্ভীর হয়ে সোফায় 2 হাত এড়িয়ে বলল, ইনলিগাল কিছু করছি না। টাইম আপ, অর্থাৎ গয়না আমার, নিয়ম অনুসারে গয়না বিল করার কথা আমার, কিন্তু টাকা আমি গয়নার দামে বেশি দিয়েছিলাম, বিদায় গয়নার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়। আজ আপনি জায়েজ, আমি না জায়েজ। যান, টাকা পুরোটা নেন, খানিকটা বেশি নেন, তবু গয়না চাই। আমি কথা দিচ্ছি সেই কবে, এমনিতেই বহুদিন পার করেছি বাটপাড়ি করে। পলাশ দীর্ঘশ্বাস ফেলে। তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিনে 2বার ধাক্কা কষলো, দেওয়াল করছিস, খেয়াল করেছিস ব্যাপারটা? জয় হাসলো। খালি আমার আপনার না, ও আমার সাথেও আরও অনেকেই করেছে, অনেকের সাথে আরও অনেকেই নাড়িয়ে চলেছে, রেখেছে তাকে, তবুও ওর মনে হয় ও কিচ্ছু করেনি, ওরা শক্ত হয়নি। সামথিং হ্যান্ড স্পেশাল ইন হার, ইট ইজ নট দ্যাট। পলাশ ঠোঁট কামড়ে হাসলো। আই অলসো
conscious, but I am want you will hold her down at bit. মেয়ে মানুষের ওরাইনি দেখার অভ্যাস নেই আমার। উই নো ওয়েল, মেয়ে লোককে কী পরিমাণ চুলকানি আছে আমার। হাই ওভার যদি এমন বেপরোয়া হয়, আই ইভেন ডোন্ট নো হাউ লং আল বি টু সাপ্রেস টু মাইসেলফ অফ কাটিং হার স্ক্যান্ড। জয় ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো, হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে পড়ল। আপনি আর্মিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন, তাতেই চলবে, বাকিটা আমি সামলে নেব। রাবেয়ার কণ্ঠে অভিমান, মনে পড়ে না তার আমাকে। অন্তু মৃদু হাসি, মাথা নাড়ে। ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জন্মেছে আম্মু। আব্বু চলে গেলে আমায় রেখে বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থাকবে, শুনবে, বুঝবে না বিশেষ, তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে, ওই আদরটুকু দরকার আমার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়িতে? মলিন হাসলো অন্তু, বুঝতে দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু শরীর ভালো তোমার? তোরে খুব দেখতে মন চায় অন্তু, একটু ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমার জ্বালানোর মানুষটা দুইটাই নাই। কি করি কত সারাদিন? ফরমাইশ খাটবো কার আর কারা ধমকাবে আমারে? আমার দম আটকানো আসে না রে অন্তু। আরেকবার ডাকো মা অন্তু বলে। এই বাড়িতে কেউ ডাকে না এই নামে। তখন বুঝি এই ডাক যে কারো মুখের নয়, আমার লোকেদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাব অনটন নেই, চিন্তাভাবনা নেই, বেশ চলছে আম্মু। সত্যি বলছিস? অন্তুর মনে হলো তার বোকাশোকা সরল বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘানির টানা মায়েরা বুঝি মেয়ের কণ্ঠের বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহ বহু সত্তার বাস, তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্ত্বটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল। এভাবে আব্বু কেন কল দেয় না? গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞাসা করে না, কবে আসবি এই বাড়িতে? আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিচের কথা বলবে না। চাপা স্বভাবের মানুষের ভালোবাসা অন্যরকম সুন্দর হয়। অন্তু এখানে গলি লেখা আছে, এটা হবে গলা। অন্তুর গলা ধরে আসে। রাবেয়া ডেকে ওঠেন, অন্তু। অন্তুর বুকটা ধুপ করে ওঠে। কি হয়েছে আম্মু? রাবেয়া চুপ থাকেন। অন্তু বলছে, কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া। সে অভয় দেয়। কি হয়েছে আম্মু? কিছু বলবে? কি সমস্যা? অবশেষে বলেন রাবেয়া, তুই না বলেছিলি পলাশকে টাকা দিয়ে এরপর কোণে সাজবি? হ্যাঁ তো, গর্জে ওঠে অন্তু। পর মুহূর্তেই জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণার অন্তুর। রাবেয়া চুপ ও পাশে, অথচ অন্তুর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়া অস্পষ্ট ফুফানো কান্না 2 দিয়ে 4 মিলে যায়। অন্তু মৃদু হাসে। আম্মু, টাকা দিয়ে দেওয়া হয়েছে, ও এমনিতেই গিয়েছিল, হয়তো শয়তানি করতে গিয়েছিল। গিয়ে বলেছে নিশ্চয়ই টাকা পায়নি। মিথ্যে বলেছে, আর যাবে না, নিশ্চিন্ত থাকো। জয়ামিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞাসা করছিল, বিভিন্ন ধরনের কথা বলছিল অন্তুর সাথে। সেসব আর কানে যায় না অন্তুর, মাথাটা আউলে ওঠে। দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি, মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয়। জয় মিথ্যা কথা বলেছিল। একটু অবাক হবার মতো বিস্ময় নয়, বরং নিজের ওপর অবাক হলো। জয়ের কথা মেনে নিয়ে নিশ্চিন্তে থাকার কথা ভেবে আক্রোশে মাথার চুল টেনে ধরল অন্তু। না জানি পলাশ বাড়িতে কী করে এসেছে। সে সময় নিশ্চিন্ত অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে দুর্বল, সেখানে বারবার আঘাত করা হয়েছে। পলাশের রূপটাপে সেদিন মানুষটার সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় সেদিন কাছে এলো। সেদিনও ঘেনায় অনুর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল, ভাবতে গা শিরশির করে ওঠে ওর।
ছি, বারবার হাতে দুটো নিষ্পিস করছে। সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে, তার একটা জয়ের দেহে চালিয়ে পারেনি কেন সে? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে। এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ি ফিরল রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন, 2-4টা কড়া কথা শোনালেন। বিপক্ষ হলো শাহানা। চুপ করো তুমি, কি করছো এমন? একসময় নিজেই ঠিক হয়ে যাবে, বয়স তো হচ্ছে ওর। ও আরমিন, ঘরে তোলো তো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল, ঘৃণায় চোখ বুজে গায়ে শ্বাস ছেড়ে বলল অন্তু। প্রশ্ন করে বাতাস কি? এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্মদার মাটিকে ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলল, কি বালের আদি খেতে দেখাচ্ছ? ছাড়ো তো। বাথরুমে ঢুকে চোখ মুখে পানি দিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে, ঘরবালি, 1 গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো তো। 2 ঢোক গেলেই শালার হ্যাংওভার আজ কাটতেছে না। অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলেন? যা বললাম তাই করো আগে, পরে ইন্টারভিউ নেবে। আমি যা বললাম সেটার জবাব দিন আগে। অন্তুর হুক্কারে বৃদ্ধ 4 দেওয়ালে গুমড়ে উঠল যেন। জয় মাথা তুলল, তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহুশ হতে পৌঁছে যাবে। নিষেধ করছি না, চাচাবে না, কানে কোনো সমস্যা নেই আমার। অন্তু মুহূর্তের মাঝে মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে, গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণে অন্তুর গাটা শিরশিরে কেঁপে ওঠে। সে টের পায় সে হ্যালুসিনেশন করছে। তীব্র হচ্ছে বিভ্রম, তার চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করলো, আপনার গালে চিপা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা? দেখি হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে আছে জয়। কোথা থেকে আসছেন? কত কাজেই তো থাকে আমার, প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না। আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে। আই আস্ক টু ইউ এগেইন, হোয়াই ডিড ইউ গ্রো? এবার মিথ্যে বলে, আল্লাহর কসম আমি আপনার জিব্বাটা টেনে আলাদা করে ফেলবো কণ্ঠনালী থেকে। জয় ভ্রু কুচকে উঠে বসে, কিছুক্ষণ অবুঝের মতো চেয়ে থাকে অন্তুর দিকে। পরক্ষণে ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে। বান্দির বাচ্চা, তোর কলিজা বের করে ওজন করে দেখব, আর একবার আওয়াজ করবি তো। তোর মতো জানোয়াররা পারে কি? বাটপারি, চুরি চামারি, অবিচার আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগে তোদের কলিজাটা বের করে মুখ বন্ধ করায়। এই তো, আর কিছু পারলে তবে হয়তো করতি, আমার সাথেও না হয় তাই করবি। অন্তুর গলায় চাপ দিয়ে ধরলো, ভয় পাস না কেন তুই আমাকে? আমি তোকে ছাড় দিয়ে দেই বেশি, তাই না? নাকি তোরই ভয় কম? ভয় পাস না তুই আমাকে? তোর মতো রাস্তাঘাটের ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কুত্তায় ছিঁড়ে খাক। যে কথা রাখতে পারিস না তার আশ্বাস কেন দিস? একটা ছুতো রেখেই দিয়েছিস। পলাশ জানোয়ার আবার আমাদের বাড়িতে যাবার। প্রতিদিন কত লোক মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মাদের ইহাত লম্বা। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে, শান্ত স্বরে বলল, বেজন্মা না আমি। আমার থেকে ছাড়া পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোকে, তোর পরিবারকেও। এটা ভুললে চলবে না। অন্তু দেওয়াল ঘষে মেঝেতে বসে পড়ে, চোখের পানি ঝাঁপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আর আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের, আমরা তো সব মাটির পোকা। আপনারা হারছেন, পিষে মুচড়ে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি আর না কিছু করতে পারছি, এটা বড় যন্ত্রণার। অন্তু মাথাটা দেওয়ালে এড়িয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল। বহুরূপিণী। জয়ের চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আর মনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি, যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি। অথচ আপনি, পলাশ, হামজা পাটোয়ারি যা করেছেন সব পরিকল্পনা মাফিক, নিজেদের ক্ষমতা জাহির করতে কিছুই ছাড়ছেন না। আর কত জয় আমির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও তো দূরে আছে, অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে এক ছাদের নিচে।
আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য। ছ্যা, সহ্যের সীমা মাপার ফিতে দরকার। আমি একটু বেশি ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তুর চোখে কিনা পেরিয়ে এক ফোঁটা জল গড়িয়ে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙুলে মুছে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। বেড সাইড টেবিলের ওপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোয় চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি, অথচ কায়দা কত নিখুঁত। দোষ দেওয়া যায় না আপনাকে, ঠিক আজরাইলের মতো। মানুষ মারলে কেউ আজরাইলকে দোষ দেয় না, অথচ দোষ হয় রোগের অথবা মৃত্যুর কারণের। বোকা মানুষ জাতি ভুলে বসে রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দুধ। আমার পর্দা কেটে নিলেন। বিনা কারণে নয়, কারণ আছে অবশ্যই। জানেন, একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে, ওর জন্যেই হলো কি করতে, হয়তো একবারে বদলে দুবার, আচ্ছা 3বারই থুতু দিতেন আমার মুখে। কিন্তু সেখানে কথা জয়া মীরের। আপনার ওপর মুগ্ধতা জন্মের একটা বক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জেদগুলো একটু মেলে না, পুরোই ডিফারেন্ট। অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল। ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল, হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে একবার তাকাচ্ছিল। লোকটা উঠে যাবার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে গেছে। পরে উঠে এলো দোতলায়। পরে জানা গেল ওটা তুলির স্বামী হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা এসে বসলো। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে ছুটে বসে। এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত। হাসু উজ্জ্বল চেহারা, কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে জাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তু ফের সন্দেহ হয়, এই লোক এত খারাপ আসলেই? মারধর, নেশা ভাঙ, ডিভোর্স। বৈঠকে জয়নি, ক্লাবে গিয়েছিল সকালে। গতকাল এক মিছিল শেষে হানাহানি হয়েছে, কার নাকি বুক ফুঁড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের মামলায়। ওসব অবশ্য হামজার পার্টির সাথে যায়নি, হয়েছে সদস্য সংসদ মনোনয়দের বাড়ির সামনে। সেখানে থেকে জয় যাবে ভার্সিটিতে, সুতরাং সে এই বৈঠকে নেই। বরাবরের মতোই তুর চা বানিয়ে দিল। অন্তু তার ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোফায় সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা, সরাসরি বলল, দেখ সীমান্ত, সংসারে ঝামেলা সবার হয়, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ 2 দিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি। সীমান্ত চুপচাপ বসে রইল। আর কোনো মেলুক নেই বৈঠকে, অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারল না সরাসরি, বারবার আর চোখে তাকালো। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রইল। শাহানা কাঁচতে কাঁচতে এসে বলল, বেশ কিছুক্ষণে নীরবতা ভেঙে হুমায়ুন সাহেব বেশ কিছু বলতে গিয়েও বললেন না। শাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হতে চাইছো এই সময়? এইসব, ওটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তের ছোট্ট একটা বাক্যে। অন্তু কিঞ্চিত ভ্রু নাচিয়ে ফেলে। বসার ঘরে থাকা পুরনো ঘড়ির পেন্ডুলাম ঢং ঢং করে বেজে ওঠে, জানান দেয় বিকেল 4টা বাজছে। পর্বটা এখানে শেষ হয়ে গেল। পর্বটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।